আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই পৃথিবীটা যদি কখনো ধ্বংস হয়ে যায় আমরা কোথায় যাব? কোথায় থাকবে সেসব মানুষেরা যারা পৃথিবী ধ্বংসের পর কোনোভাবে পৃথিবীতে বেঁচে গেছে? আর কেমনই বা হবে আমাদের জীবন? পৃথিবী ধ্বংসের পর মানুষ আশ্রয়ের জন্য পৌঁছালো অন্য একটি গ্রহে, এবং তারপর সেই গ্রহের মধ্যে তাদের সঙ্গে যা যা শুরু হলো তা কল্পনার অতীত ছিল। তেমনই এক দুর্দান্ত মুভি দেখবো আজকে আমাদের এই ভিডিওতে। আজকের মুভি লস ইন স্পেস। তো গল্পের শুরুতেই দেখা যায় একটা পরিবারের সদস্যরা স্পেস স্যুট পরে স্পেসশিপে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ আবহাওয়াজনিত সমস্যার কারণে তাদের স্পেসশিপে একটা কম্পন হয়। এরপর মহাকাশে ভাসমান একটি জ্বলন্ত বস্তুর ধাক্কায় তাদের স্পেসশিপের ল্যান্ডিং সিস্টেমে প্রবলেম শুরু হয়। ল্যান্ডিং সিস্টেম অর্থাৎ যে সিস্টেমের দ্বারা কোনো গ্রহে বা কোনো জায়গায় ল্যান্ড করে, এবং দেখা যায় এই সমস্যার কারণে প্রায় 3000 উঁচু থেকে সেই স্পেসশিপটা দ্রুত গতিতে নিচে পড়তে থাকে, আর স্পেসশিপের ভিতরে থাকা সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। তবে সৌভাগ্যবশত পরিবারের কেউ তেমন একটা আহত হয় না। তারা কোনো রকমের নিজেদের সামনে প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে স্পেসশিপের বাইরে এসে দেখে তারা একটি বরফের দেশে এসে পৌঁছেছে, যেখানে চারিদিকে শুধু প্রচন্ড শীত আর বরফ ছাড়া কিছুই নেই। তবে এই পরিস্থিতিতে তারা একা নয়, অর্থাৎ আকাশে তাদের স্পেসশিপের মতো আরো অনেক স্পেসশিপ রয়েছে, আর প্রত্যেকটা স্পেসশিপের নামই হলো জুপিটার, আর এদের স্পেসশিপের নামটা হলো জুপিটার 2। তবে এতটা উঁচু থেকে নিচে পড়ার কারণে তাদের জুপিটার বরফ ভেঙে একদম জলের নিচে চলে গেছে। দৃশ্য ফিরে যায় অতীতে, যেখানে দেখানো হয় জনকে। জন, তার স্ত্রী মাউইন এবং তার 3 সন্তান, যাদের নাম হলো পেনি, জুডি আর হুইল। এরাই জুপিটার 2 নামের স্পেসশিপের মধ্যে রয়েছিল। তো অতীতের দেশে দেখা যায় তারা নিজেদের বাড়িতে শান্তিতেই সময় কাটাচ্ছিল। তবে এক সময় তাদের শান্তি নষ্ট হয়ে যায় সংবাদ মাধ্যমের একটা খবরে, যেখানে জানানো হয় মহাকাশ থেকে পাথরের মতো বড় কোনো একটা বস্তু বা একটা উল্কা এসে পৃথিবীতে পড়বে, এবং সেটার ফল হবে কিন্তু মারাত্মক। এতটুকু অতীতের ঘটনা দেখানোর পর ঘটনা আবার বাস্তবে ফিরে আসে। দেখা যায় ক্র্যাশ ল্যান্ডিং এর কারণে আঘাত লেগে জনের স্ত্রী মাউরিনের পা ভেঙে গেছে। তবে ল্যান্ডিং এর ফলেই তারা অনেক মাস পর বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারছে, অর্থাৎ তারা এখন যেখানে আছে সেটা পৃথিবী নয়, অজানা এক গ্রহ। কিন্তু পৃথিবীর মতোই হাওয়া, বাতাস, মধ্য আকর্ষণ শক্তি এখানে রয়েছে। তবে তাদের চিন্তার বিষয় হলো কিছুক্ষণের মধ্যেই রাত নামলে তাপমাত্রা 0 থেকে আরো 60 ডিগ্রি নিচে নেমে যাবে, অর্থাৎ -7-এ চলে যাবে, যে কারণে জলের নিচে থাকা জুপিটার 2 কঠিন বরফের আবরণে চাপা পড়ে যাবে। এবং এই শীতের হাত থেকে বাঁচার জন্য নিজেদের শরীরকে গরম রাখতে হবে, এবং শরীর গরম করার জন্য তাদের এক বিশেষ পোশাক পরতে হয়। কিন্তু দুর্ঘটনার কারণে জনের পোশাক ছিঁড়ে গেছে। সে তার ছেলে উইলকে বলে স্পেসশিপে গিয়ে পোশাকটা ঠিক করার জন্য সরঞ্জাম নিয়ে আসো। কিন্তু জনকে নিচে পাঠানোর আগেই তার দিদি জুডি ভাইকে বিপদের মধ্যে যেতে দেবে না জন্য নিচে জলে ঝাঁপ দেয়। তবে জুপিটারে প্রবেশ করতে পারলেও জুডি কিন্তু সাপ্লাই রুমের দরজা খুলতে পারে না। তাই সে স্পেসশিপের গ্যালারি থেকে একটা ব্যাটারি সংগ্রহ করে, কিন্তু সেটা দিয়ে উপরে আসার সময় শীত বাড়ার কারণে জল পরিণত হতে শুরু করে বরফে, আর এটা দেখে তার পরিবারের সকলেই চিন্তায় পড়ে যায় এবং দ্রুত গতিতে তাকে ব্যাটারি ছেড়ে উপরে আসতে বলে। কিন্তু জল থেকে বাইরে আসার আগ মুহূর্তে জুডি বরফে আটকে যায়। জুডিকে ওইভাবে বরফে আটকে থাকা দেখেও তার পরিবারে কিছু করা থাকে না। কিন্তু ঠিক সেই সময় তার মা মর্ডিন জানায় জুডির কাছে এখনো 5 ঘন্টা বেঁচে থাকার জন্য অক্সিজেন আছে, আর তার এই পোশাক তাকে এই বরফের মধ্যে গরম রাখার ব্যবস্থা করবে। তবে মেয়েকে এত সাহস জোগালেও পায়ের আঘাত এবং প্রচন্ড শীতের কারণে মাউরিনও একসময় জ্ঞান হারায়। আর তাদের ল্যাপটপের মাঝে থাকা 5টা বক্সের মাঝে একটা বক্স লাল দেখা যায়। আসলে ব্যাপারটা হলো তারা যে পোশাকটা পরে রয়েছে, পোশাক কতটা গরম এবং কতটা হেলদি এবং কতটা অক্সিজেন রয়েছে, এই সমস্ত কিছু দেখায় এই ল্যাপটপে। এদিকে জন জুডিকে বাঁচানোর জন্য বরফ ভাঙতে শুরু করে, এবং উইল তাদের আশেপাশে আগুনের ঝলকানি দেখে বলে ম্যাগনেসিয়াম জ্বললে তাতে উৎপাত তৈরি হয়, যা বরফের সংস্পর্শে থাকলে গরম থাকে। আর এটা শুনে জনের মাথায় একটা প্ল্যান আসে, আর সে উইলকে নিয়ে বেরিয়ে পড়ে। আর জনের অসুস্থ স্ত্রীর কাছে থাকে পেনি, যে তার বোনের উপর জমা থাকা বরফ ভাঙার চেষ্টা করতে থাকে। তাদের কাছে থাকা যোগাযোগ মাধ্যমের সাহায্যে তারা পরস্পরের সাথে কথা বলে যায়। এদিকে জন এবং উইল অনেকটা রাস্তা অতিক্রম করার পর অবশেষে সেই ম্যাগনেসিয়ামের সন্ধান পায়,
এরপর তারা বরফের মধ্যে থেকে সেটাকে আস্তে আস্তে বের করতে শুরু করে। তবে সেখানে ম্যাগনেসিয়ামের বিস্ফোরণ ঘটায় উইল বরফ ভেঙে একটা সুড়ঙ্গ দিয়ে ভিতরে চলে যায়। সে সময় মারিয়ানের জ্ঞান ফিরলেও তার পায়ের অবস্থা আরো খারাপ হতে দেখা যায়। তাই জোডির নির্দেশে তার বোন তার মায়ের চিকিৎসা শুরু করে, কারণ সেও একজন ডক্টর। এদিকে উইল দেখে সে সুড়ঙ্গের শেষ প্রান্তে চলে এসেছে, যেখানে বরফের দেশ শেষ হয়ে গেছে এবং গভীর অরণ্য শুরু হয়েছে। তবে বরফের সুড়ঙ্গের ওই পারে গিয়েও উইল তার হাতে থাকা যোগাযোগ মাধ্যমের সাহায্যে তার বাবার সাথে কথা বলে, কিন্তু উইলের পক্ষে সুড়ঙ্গ বয়ে উপরে ওঠা বা বরফের পাহাড় ছড়ে আবার তার বাবার কাছে ফিরে যাওয়া সম্ভব ছিল না। তাই এখন থেকে তাকে বুদ্ধি করে চলতে হবে, কারণ এখন সে একা। এবং এই বরফের দেশ শেষ হওয়ার পর যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে তার জন্য না জানি কোন ভারী বিপদ অপেক্ষা করে আছে। এদিকে জনের অবস্থা হলো, জন এখন নিচে গিয়ে নিজের ছেলেকে বাঁচানোর থেকেও নিজের মেয়েকে বাঁচানোটা বেশি জরুরি, কারণ তার ছেলে হয়তো এখনো সুরক্ষিত রয়েছে, কিন্তু তার মেয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মারা যেতে চলেছে, কারণ তার মেয়ের কাছে অক্সিজেন সীমিত। জন একাই ফিরে আসতে বাধ্য হয়। অন্যদিকে মারিয়ানের চিকিৎসার পর মারিয়ান এখন অনেকটাই সুস্থ বোধ করছে এবং এই সময় আবারও অতীতের একটা ঘটনা দেখানো হয়, যেখানে দেখানো হয় পৃথিবী ছেড়ে মানুষ মহাশূন্যে রওনা দেওয়ার আগে পরিস্থিতির মোকাবেলা করছিল এবং পৃথিবী থেকে অন্য গ্রহে রওনা দেওয়ার জন্য কিছু শারীরিক পরীক্ষা করা হতো। সেই শারীরিক পরীক্ষায় উইল ফেল করলেও তার মা সেটাতে তাকে পাশ করিয়ে দেয়, যাতে তারা সপরিবারে একসাথে থাকতে পারে। ঘটনা ফিরে আসে বর্তমানে। দেখা যায় উইল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটি ভাঙা স্পেসশিপের কাছে চলে এসেছে, যেটা কোনো জুপিটার স্পেসশিপ নয়, এবং সেই সমস্ত ঘটনা তার কাছে থাকা একটা ক্যামেরার সাহায্যে রেকর্ড করতে থাকে। আর তখনই উইল ওখানে কারোর উপস্থিতি টের পায় এবং লুকিয়ে পড়ে আর দেখে তার দিকে দুটি যান্ত্রিক পা এগিয়ে আসছে, এবং এটা দেখে ভয়ে উইল গাছে উঠে পড়ে, কিন্তু সে পা দুটো গাছে ওঠার চেষ্টা করে। আর এর সাথেই একটা ভয়ানক প্রাণী তার অদ্ভুত লাল টর্চের মতো মাথা আর 4 হাত দিয়ে উইলকে খামচে ধরার চেষ্টা করে। এদিকে জন একা তার পরিবারের কাছে ফিরে আসলে সবাই উইলের খোঁজ করে এবং জন তাদের সত্যিটা জানায় এবং কথা দেয় সে তার ছেলেকে ফিরিয়ে আনবে, কিন্তু এখন সবার আগে জরুরি তার মেয়ে জুডিকে বাঁচানো। আর এটা বলি সে ম্যাগনেসিয়াম বরফের উপর রেখে আগুন জ্বালিয়ে দেয়, এতে বরফ কিছুটা গলে যায়। আসলে জন পেশায় একজন সীমান্তরক্ষী ছিল, এজন্য সে তার স্ত্রী সন্তানকে বেশি সময় দিতে পারেনি। এমনকি পৃথিবী ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত জন তার দেশের প্রতি কর্তব্য পালন করেছে, তাই আজ তার পরিবারের সাথে দূরত্ব বেড়েছে অনেকটাই। এদিকে জঙ্গলে দেখা যায় রাত নামার পর উইল এখনো সেই অদ্ভুত জীবটার সামনে বসে রয়েছে। সে উইলের কোনো ক্ষতি করেনি, আর উইলও বুঝতে পেরেছে এই অদ্ভুত জীবটাও তারই মতো কোনো না কোনো পরিস্থিতির শিকার। তবে এখন প্রতি মুহূর্তে জীবটা আস্তে আস্তে কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছে, আর তার টর্চের মতো মাথার আলোটাও ধীরে ধীরে কমে যাচ্ছে এবং এরই সাথে দেখা যায় জঙ্গলে আগুন লেগেছে। অন্যদিকে বিকেল থেকে রাত পর্যন্ত চেষ্টা করার পরও জনটা খুব বেশি বরফ গলাতে পারেনি, আর এখন তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রচন্ড শীতের সাথে প্রবল বৃষ্টি। এদিকে সিগন্যালের সমস্যার কারণে জঙ্গলে উইল তার পর্যাপ্ত সিগন্যাল পাচ্ছে না, যার মাধ্যমে যে তার বাবার সাথে যোগাযোগ করবে। সে ভালো করেই বুঝতে পারছে যে এখন তার একমাত্র সঙ্গী এই অদ্ভুত জীবটা, যার অর্ধেক শরীর গাছের ওপর আর বাকি অর্ধেকটা গাছের নিচে, অর্থাৎ ওই দুটো পা এই জীবটারই, যা মনে হচ্ছে ক্রাশ ল্যান্ডিং এর সময় হয়তো এই জীবটার শরীর দুর্ভাগ্যবশত টুকরো হয়ে গেছে। এটা বুঝতে পেরেই উইল তার কাছে থাকা একটা ধারালো তারের সাহায্যে গাছের ডালটা কেটে দেয়, যাতে ওই জীবটার নিচে পড়ে নিজের শরীরটা জোড়া দিতে পারে। আর এর কিছুক্ষণ পরই সে দেখে জীবটা নিজেকে জোড়া লাগিয়ে সতেজ হয়ে উঠেছে, আর সম্পূর্ণ শরীর পাওয়ার পরেই ওই জীবটা তার সঙ্গী উইলকে দাবালনের থেকে বাঁচিয়ে অনেকটা দূরে নিয়ে যায়। আসলে উইলের সামনে থাকা এই অদ্ভুত জীবটা আসলে কোনো জীবই নয়, সে একটা শক্তিশালী রোবট, আর তার কাছে অনেক ক্ষমতা রয়েছে। উইল রোবটটাকে তার পরিবারের কাছে নিয়ে যায়, আর জনরা যখন 3 জন মিলে পরিস্থিতির কাছে হার মেনে নেয়, অর্থাৎ বরফ গলাতে পারে না, সেখানে কিন্তু রোবটটা খুব সহজেই বরফ গলিয়ে দিয়ে জুটিকে বাঁচায় এবং সারা রাত তাদেরকে হাতের তাপ দিয়ে তাদেরকে গরম করে রাখে। এই সময় ঘটনা আবারও অতীতে ফিরে যায়, যেখানে একটি মহাকাশ স্টেশন দেখানো হয়, যেখানে একটি আক্রমণের ফলে
প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিল এবং পৃথিবীর ধ্বংসের পর এই শেষ বাসস্থানটুকুও পরিত্যাগ করে জুপিটার নিয়ে তাদের অন্য গন্তব্যে রওনা হয়েছিল মানুষেরা। এদিকে খাদের কিনারায় ক্র্যাশ ল্যান্ডিং করা আরো একটি জুপিটারকে দেখানো হয়, যাদের মধ্যে আটকে রয়েছে দুজন ছেলে মেয়ে। এদের নাম হলো মেজর ডন এবং ডক্টর স্মিথ। ওই পরিস্থিতিতে ডন নিজেকে অনেক কষ্টে বাঁচায় এবং প্রায় অর্ধেক ভাঙা স্পেসশিপে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তার সঙ্গীকেও বাঁচিয়ে নেয়। অন্যদিকে জনের পরিবারকে সাহায্য করার জন্য সেই রোবটটা আবারও বরফ গলিয়ে তাদের জুপিটারকে বরফ গলিয়ে বের করার চেষ্টা করে। এদিকে স্পেসশিপ থেকে বেরিয়ে ডন দেখতে পায় তাদের একটি সঙ্গী মারা গেছে। ডন তার জুতোটা নিচে নিয়ে নেয় এবং একটি ফায়ার গানের সাহায্যে আকাশের দিকে গুলি ছোড়ে, যাতে সেই আলো দেখে কেউ তাদেরকে এখানে উদ্ধার করতে আসে। এদিকে জুপিটার জলের অনেক নিচে যাওয়ার কারণে রোবটের সাথে জন হাতে হাত লাগিয়ে জুপিটারটুকে সারিয়ে বাইরে আনার কাজ করতে থাকে। এদিকে ডন এবং ডক্টর স্মিথ বুঝতে পারে কিছু দূরেই মানুষের হয়তো উপস্থিতি আছে এবং তারা সেদিকে রওনা দেয়। জুপিটার 2 এর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জন সহ পরিবারের রোবটের সাথে সেখানে থেকে কাজ চালিয়ে যায় এবং হঠাৎই তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পায়। আশেপাশে কোনো স্পেসশিপ এবং মানুষ থাকতে পারে এই আশায় জন মারিয়াম এবং উইলকে নিয়ে সেই স্পেসশিপটা খুঁজতে বের হয় এবং তাদেরকে সাহায্য করার জন্য ওই রোবটটাও তাদের সাথে যায়। জনরা রোবটের সাথে এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে জুপিটার 17 নামের একটি স্পেসশিপ দেখতে পায় সেখানে, যেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এদিকে তাদের অনুপস্থিতিতে পেনি বাহিরে বেরিয়ে দেখে আবহাওয়া কিন্তু প্রচন্ড খারাপ, যে কোনো মুহূর্তে বড় ঝড় আসতে পারে। তাই তাদের পরিবারকে সুরক্ষিত রাখার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু এই সময় সে একটা ভুল করে বসে। স্পেসশিপের কিছু একটা সিস্টেম সে অন করে দেয় এবং যার ফলে বাইরে তাপ উৎপন্ন হয়ে বরফ গলতে শুরু করে। এদিকে দেখা যায় জনরা জঙ্গলের মধ্যে একটা আওয়াজ শুনতে পায়, যেটা উইল রোবটের স্পেসশিপ থেকে শুনতে পেয়েছিল। আর তাই তারা রোবটকে নিয়ে সেই জায়গায় রওনা দেয় যেখান থেকে উইল সেই রোবটটাকে পেয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তে জন খুব একটা খুশি হয় না, কারণ সে মন থেকে ওই রোবটটাকে ভরসা করতে পারছে না। কেমন একটা সন্দেহ হচ্ছে তার, রোবটটা হঠাৎ করে তাদের কেন এত উপকার করছে। অন্যদিকে দেখা যায় উল্টো পথে অনেকটা হাঁটার পর ডন এবং ডক্টর স্মিথ একটা আহত মেয়েকে খুঁজে পায়। মেয়েটার নাম অ্যাঞ্জেলা, সেও স্পেসশিপের একজন বাসিন্দা ছিল। এরপর ডন কিছুটা দূরে একটা কালো ধোঁয়া দেখে এবং আহত অ্যাঞ্জেলাকে কাঁধে তুলে ডক্টর স্মিথের সাথে সেদিকে এগিয়ে যায়। এদিকে পেনিকে দেখা যায় সে জুপিটারের ভেতরে থাকা এক বিশেষ গাড়িকে নিয়ে বেরিয়ে যায়। তবে চুরির ইচ্ছে থাকলেও তার মৃত্যুর মুখে থেকে ফিরে আসা পূর্ব অভিজ্ঞতার কথা মনে করে সে আর বাইরের দিকে পা বাড়ায় না। পেনি সেই গাড়িটাকে নিয়ে খারাপ রাস্তায় নিচে নামে তার মা বাবা এবং ভাইয়ের সন্ধান করার জন্য। অন্যদিকে জঙ্গলে পড়ে থাকা সেই ধ্বংস স্পেসশিপের কাছে পৌঁছানোর পর জন এবং মারিন স্পেসশিপের ভিতরে প্রবেশ করে এবং একটু পরেই দেখা যায় স্পেসশিপের ভিতরে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে আর জনদের সামনে এক অদ্ভুত ডিজিটাল ম্যাপ ক্রিয়েট তৈরি হয়, যেন পুরো গ্যালাক্সিটাই তাদের সামনে রেখে দেওয়া হয়েছে। বাইরে থেকে রোবটটা এক অদ্ভুত আচরণ শুরু করে, তার চেহারার আলো পাল্টে যায়। দেখে মনে হয় সেই রোবটের মধ্যে যেন কোনো প্রবলেম শুরু হয়েছে। এদিকে উইলকে দেখা যায় সে স্পেসশিপে হওয়া হামলার কথা মনে করে হঠাৎ করে সে রোবটের ভয়ে পালাতে শুরু করে এবং রোবটটা তার পিছু নিয়ে উইলের কাছে পৌঁছায়। উইল রোবটের কাছে জানতে চায়, আমাদের স্পেস স্টেশনে তোমরাই হামলা চালিয়েছিলে তাই না? আসলে যে রোবটগুলো উইলদের স্পেস স্টেশনটি ধ্বংস করেছিল সেই রোবটগুলোর মধ্যেই অন্যতম হলো এই রোবটটি। পৃথিবী যখন ধ্বংস হচ্ছিল তখন আমেরিকা সরকার তার রিসোলোট নামে একটা স্পেসশিপ তৈরি করে। সেই স্পেসশিপে বেঁচে যাওয়া মানুষগুলো বসবাস শুরু করবে। কিন্তু একদিন সেই স্পেসশিপটাতে রোবটেরা আক্রমণ করে এবং ধ্বংস করে দেয়। এবার কথা হলো, এই রোবটটা যদি তাদের দলেরই হয়ে থাকে যারা কিনা স্পেস স্টেশনটি ধ্বংস করেছিল মানুষগুলোকে মারার জন্য, তাহলে এই রোবটটা উইলদের উপকার কেন করছে? ব্যাপার হলো, এই রোবটটা যে স্পেসশিপ করে যাচ্ছিল সেই স্পেসশিপটা এই গ্রহের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এবং এরপর এই রোবটের স্মৃতিশক্তি থেকে সমস্ত কিছু মুছে যায়, অর্থাৎ মেমোরি ইলেস হয়ে যায়। সুতরাং বর্তমানে এই রোবটটা জানে না যে কে তার শত্রু এবং কে তার বন্ধু, এবং এই জন্য সে উইলদেরকে সাহায্য করে চলেছে। এবং এই জিনিসটা উইল বুঝতে পারে যে এই রোবটের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। ওদিকে আবহাওয়া খারাপ হওয়ার কারণে ডন এবং ডক্টর স্মিথ দ্রুত পথ অতিক্রম করে এবং একটি গুহার মুখে আশ্রয় নেয়। আবহাওয়া পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে এবং এক অদ্ভুত ধাতুর মতো শক্ত জিনিস উপর থেকে বৃষ্টির মতো পড়তে শুরু করে।
বাধ্য হয়ে জনরা একটা বড় পাথরের নিচে আশ্রয় নেয় এবং এ সময় সৌভাগ্যবশত পেনির গাড়ি তাদের কাছাকাছি থাকায় যোগাযোগ মাধ্যমে তারা তাদের সাথে কথা হয়। পেনি যাতে তাদেরকে নিতে আসতে পারে সেজন্য পাথরের ওপারে দাঁড়িয়ে রোবটটা সার্চ লাইটের মতো চারিদিকে আলো দেখাতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই পেনি সেখানে পৌঁছে গেলে সবাই গাড়িতে প্রবেশ করে। জন গাড়ি স্টার্ট করে। জনরা এই সময় দূর থেকে একটা সিগন্যাল লাইট দেখতে পায় ডনদের এবং সেদিকে গিয়ে তারা উদ্ধার করে ডক্টর স্মিথকে। এদিকে দেখা যায় ডনের কাছে সিগন্যাল পাঠানোর জন্য যে বন্দুকটা ছিল সেটা আর নেই, অর্থাৎ ডক্টর স্মিথ ডনকে ঠকিয়ে তার বন্দুক নিয়ে পালিয়েছে। তবে যাই হোক, ডন এই দুর্গম পরিস্থিতিতে সবাইকে নিয়ে জুপিটার 2-এ ফিরে আসে। এরপর ঘটনা ফিরে যায় অতীতে। দেখানো হয় জুনকে এবং তার বোন জেসিকা। জুন একজন ক্রিমিনাল। জুন তার বোনের ভালো মানুষের সুযোগ নিয়ে প্রথমে তার বাড়িতে আসে এবং নিজের বোনের আইডেন্টিটি চুরি করে জেসিকা সাজে এবং বর্তমানে যে ডক্টর স্মিথকে দেখানো হচ্ছে সেই ডক্টর স্মিথ কিন্তু আসল ডক্টর স্মিথ নয়। ডক্টর স্মিথের ভুয়া পরিচয় নিয়ে আসলে জুন এসব অপরাধমূলক কাজকর্ম করে চলেছে। তাই জুপিটারের সবাই যখন এই পরিস্থিতি থেকে নিজেদের বের করার জন্য কাজে ব্যস্ত, সেখানে ডক্টর স্মিথের চোখে মুখে আবারও কোনো ষড়যন্ত্রের চিন্তা ভাবনা লক্ষ্য করা যায়। আর এরই মধ্যে রাতের বেলায় হঠাৎ বরফের বড় বড় টুকরো জুপিটারের উপর পড়তে শুরু করে। যত দ্রুত সম্ভব স্পেসশিপটাকে এখান থেকে বের করতে হবে, তা না হলে স্পেসশিপ সহ সকলেই বরফের নিচে চাপা পড়ে যাবে। তবে স্পেসশিপকে এখান থেকে নিরাপদে নিয়ে যাওয়ার সময় জন জানায় জুপিটারের মেন ইঞ্জিন কাজই করছে না। আর যেহেতু মরিন একজন ইঞ্জিনিয়ার এবং জুপিটার চালানোর জন্য ট্রেনিং প্রাপ্ত, তাই সে নিজে এটা চেক করে বুঝতে পারে তুষার ঝড়ের কারণে অনেক আবর্জনা মেশিনে জড়ো হয়ে গেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই আবর্জনাকে পরিষ্কার করতে হবে। এবং এই জন্য জুপিটারের ভিতরে 6 জন 3 জনে বিভক্ত হয়ে কাজ শুরু করে এবং এই কাজ করতে গিয়ে তারা নতুন কোনো বিপদের মুখে পড়ে যায়। ফিউল ট্যাঙ্ক লিক হচ্ছিল এবং এটা জানতে পেরে ডক্টর স্মিথের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে দ্রুত ওখান থেকে রওনা দেওয়ার জন্য স্টোর রুমে গিয়ে জিনিসপত্র গোছাতে থাকে। আর রোবটটাকে দেখা যায় সে কিছু একটা বিপদের আভাস পাচ্ছে, কিন্তু সেটা কি এটা বুঝে ওঠার আগেই স্পেসশিপের ভিতরে পোকার মতো কিছু একটা উইলের গায়ে এসে পড়লে সে তাকে বাঁচিয়ে স্টোর রুমের ভিতরে ঢুকিয়ে দেয়। এদিকে জন জুপিটারের ফুয়েল ট্যাঙ্কের লিকটা খুঁজতে গেলে সেখানে কিছু একটা তাকে জলের ভেতরে টেনে নিয়ে যায়। সবাই যখন জনকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক তখনই সেখানে একটা অদ্ভুত সাপের মতো প্রাণীকে নিয়ে জন উপস্থিত হয়। জন বলে এই প্রাণীটা এখানকার এক অদ্ভুত ভয়ঙ্কর জীব, যেটা দেখতে অনেকটা ইল মাছের মতো। এটা কোনোভাবে স্পেসশিপের ভিতরে প্রবেশ করেছে। জনের কাছে এসব শোনার পর মরিন ওই মাছটাকে মাঝখান থেকে কাটে এবং জানায় তাদের ট্যাঙ্কে লিক হয়নি, বরং ইল মাছ তাদের ফুয়েল ট্যাঙ্কের জ্বালানি খেয়ে নিচ্ছে। জন স্টোর রুমের ভিতরে সে রোবটটাকে ঢুকতে দেয় না, কারণ কখন কি করে ফেলবে। এ সময় উইল রোবটের কিছুটা আচরণ দেখে অবাক হয়ে যায়, কারণ প্রথমবার রোবট তার কোনো আদেশ মানছে না। এরপর ঘটনা ফিরে যায় 2 দিন আগে স্পেসশিপে যে ঘটনা ঘটেছে সেখানে। দেখা যায় ডক্টর স্মিথ তার বোনের আইডেন্টিটি দেখিয়ে স্পেসশিপে উপস্থিত হয়, কিন্তু তার বোনের প্রেমিক তাকে দেখেই ধরে ফেলেছে সে জেসিকার ছদ্মবেশ নিয়েছে এবং এই নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হলে ডক্টর স্মিথ তাকে একটি রুমের ভিতরে আটকে দেয় এবং সে সেখানেই মারা যায়। ঘটনা আবারও বাস্তবে ফিরে আসে, যেখানে দেখা যায় জন জুপিটারে এক জায়গায় থেকে এই রাক্ষসী ইল মাছ টেনে বের করে আর সেই মাছটা তাকে সর্বশক্তি দিয়ে পেঁচিয়ে ধরে। এরপর অনেক কষ্টে জন তার মাথায় চাকু ঢুকিয়ে তাকে হত্যা করে। ঠিক এমন সময় স্পেসশিপটা আবারও কাঁপতে শুরু করে। জুপিটারের উপর আরো বরফের টুকরো পড়তে শুরু করেছে আর এই কম্পনের ফলে জুপিটার একটা বড় বাক্সর তলে চাপা পড়ে যায় এবং একটা সময় এই সুড়ঙ্গর ভিতর থেকে বিশাল জুপিটার নিয়ে বেরিয়ে আসে সবাই। কিন্তু সেখান থেকে বেরোনোর পর জুপিটার পর্যাপ্ত ফিউলের অভাবে এবং জঙ্গলে ঘেরা একটা জায়গায় জন বাধ্য হয় জুপিটারকে ল্যান্ড করাতে এবং ওইখানে তারা ল্যান্ড করিয়ে জানতে পারে তাদের মতো অনেক মানুষ এই অজানা গ্রহের মধ্যে রয়েছে। এদিকে নতুন জায়গায় এসে পরের দিন সকালবেলায় জন জুপিটারের চারপাশে একখান সুরক্ষা বলয় তৈরি করা শুরু করে, যাতে কেউ সহজে জুপিটারকে হামলা করতে না পারে। এরপর জন গাড়ি নিয়ে এখানে অন্য অন্য লোকের কাছে পৌঁছে যায় আর ওই লোকেদের সাথে এখানে ডনকেও দেখা যায়, যাকে ঠকিয়ে ডক্টর স্মিথ জুপিটারে আশ্রয় নিয়েছে এবং এখানে এসে অ্যাঞ্জেলা একটু স্বাভাবিক হলেও পুরোপুরি সুস্থ হয়নি।
তাই তাকে চিকিৎসা করার জন্য জুডি তার কাছে যায়। জন বাকিদের সাথে আলোচনা করে জানতে পারে তাদের জুপিটার ছাড়াও আরো 12টি জুপিটার ল্যান্ড করেছে এই জঙ্গল এরিয়ায় এবং এখানে 70 জনের কাছাকাছি মানুষ জীবিত রয়েছে আর 7 জন মানুষ মারা গিয়েছে। তবে এই জুপিটারগুলোর মধ্যে একটাও আর ওড়ার অবস্থায় নেই, আর এর কারণ হলো সেই ইলমাস। ইলমাসের কারণে এখানে যতগুলো জুপিটার ছিল সেই জুপিটারগুলো জ্বালানি ইলমাস খেয়ে ফেলেছে। এসব আলোচনা করতে করতে তাদের কাছে দ্য রিসোর্ট থেকে ক্যাপ্টেন ড্যাডিকের ভয়েস SMS আসে। এ সময় জন ট্যাবে একটা লোকেশন দেখে জানায় যে এই লোকেশনে জুপিটার ছাড়াও অন্যান্য স্পেসশিপ জাতীয় কিছু একটা আছে এবং জিনিসটা যে কি সেটা বোঝা যাচ্ছে না। এই প্রশ্ন উত্তর খোঁজার জন্য জন মরিন ডনকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে জুডি অ্যাঞ্জেলার ক্ষতগুলো দেখে বুঝতে পারে এগুলো শুধু ল্যান্ডিং এর ফলে হয়নি, তাই সে এসবের কারণ জানতে চায়। আর অ্যাঞ্জেলা জানায় দ্য রিসোর্টে তাদের উপর এক ভয়ঙ্কর হামলা হয়েছিল, এটা তারই ফল। জুডি চিন্তিত হয়ে জুপিটার 2 এ ফিরে আসে এবং উইলকে জানায় অসুস্থ মানুষগুলো আমাকে জানিয়েছে দ্য রিসোর্টে যারা হামলা করেছিল তাদের 4টা হাত রয়েছে এবং টর্চের মতো মাথাওয়ালা অদ্ভুত জিনিস ছিল যা অনেকটা দেখতে রোবটের মতো। উইল তো জানে তাদের সঙ্গে যে রোবটটা আছে এই রোবটের জাতি তাদের ওই রিসোর্টের উপর হামলা করেছিল, কিন্তু সে পরিবারকে কিছু জানাতে চায় না কারণ এই রোবটটা তো তার নিজের স্মৃতিশক্তি হারিয়েছে। তাই তার পরিবারকে সে যদি জানায় যে তার রিসোর্টে যে রোবটটা হামলা করেছিল এই রোবটটা তাদের মধ্যেই একজন, তাহলে তার পরিবার এই রোবটটাকে নষ্ট করে ফেলবে। অন্যদিকে জনরা সেই ট্যাবে পাওয়া লোকেশনে গিয়ে দেখে সেখানে রয়েছে রিসোর্টের একটা ভাঙা অংশ। এই অংশ পর্যবেক্ষণ করে ম্যারিন জানায় এটা কোনো স্বাভাবিক কারণে বা উল্কাপাতের কারণে এখানে এসে পড়েনি, এর পেছনে অন্য কারণ রয়েছে। অন্যদিকে রোবটটাকে সুরক্ষিত জায়গায় রেখে আসার জন্য জুডিরা রওনা হয় এবং পথে তারা এক অদ্ভুত ফুল গাছ দেখতে পায়। সেই ফুল গাছের সামনে তালি বাজালে ফুল ফুটে ওঠে। এরপর সে অদ্ভুত ফুল বাগান পেরিয়ে একটা খাদের কিনারায় এসে দাঁড়ায় এবং সেই খাদটা পার করার জন্য রোবট একটা গাছ ফেলে ব্রিজ বানিয়ে দেয়। তবে ব্রিজ পার হওয়ার সময় তারা জঙ্গলে অদ্ভুত কিছু একটা দেখে, কিন্তু সে তাদের কোনো ক্ষতি করার আগেই রোবট তাকে ভাগিয়ে দেয়। ওদিকে দেখা যায় মরিন এবং ডনের কথাবার্তা দেখে বোঝা যায় তারা যখন দ্য রিসোর্টে হামলা হয় সে সময় তারা আলফা নামে এক কৃত্রিম গ্রহের দিকে রওনা দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথে জুপিটারগুলোর ক্র্যাশ ল্যান্ডিং এর কারণে তারা এই অজানা গ্রহে এসে পৌঁছেছে। অন্যদিকে দেখা যায় জুডিরা একটা খাদ পেরিয়ে পরবর্তী রাস্তা অতিক্রম করার সময় কিছু লোকজনের আওয়াজ পেয়ে রোবটটাকে নিয়ে লুকিয়ে পড়ে। আড়াল থেকে লোকগুলোকে দেখে তারা বুঝতে পারে এই লোকগুলো দ্য রিসোর্ট থেকে এসেছে। এরপর লোকগুলো চলে গেলে তারা বাইরে বেরিয়ে একটি চিঠি কুড়িয়ে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই চিঠিটা নিতে একটি ছেলে ফিরে আসে এবং সে ওই রোবটটাকে দেখে ফেলে। রোবটটাকে দেখেই সে তার বাবাকে ভয়ে সবকিছু জানাতে চায়, কারণ তারা যে গ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছিল রিসোর্ট ধ্বংস হয়ে যাওয়ার পর, যার নাম আলফা সেঞ্চুরি, সেই আলফা ইনচুরির সেন্সর হলো এই ছেলেটির বাবা। যাই হোক, শেষ পর্যন্ত পেনির উপস্থিত বুদ্ধিতে ছেলেটা তার বাবাকে আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। এরপর তারা রোবটটাকে নিয়ে একটি নিরাপদ গুহায় চলে যায়। এমন সময় যোগাযোগ মাধ্যমে মরিন তাদেরকে জানায় গাড়ির ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে তারা রাতের বেলায় জুপিটারে ফিরতে পারবে না। তারা সবাই রাতটা গুহায় কাটানোর সিদ্ধান্ত নেয়, আর ডক্টর স্মিথকে দেখা যায় সে তাদের পিছু নিয়ে সেই গুহার কাছে চলে এসেছে। এদিকে পেনি লাল রঙের কিছু একটা দিয়ে তাদের নাম এবং হাতের ছাপ রেখে দেয়, যাতে কেউ যদি সেখানে আসে তাহলে তাদের উপস্থিতির কথা তারা যেন বুঝতে পারে যে এই গুহার মধ্যে কেউ আছে। এদিকে দিন পেরিয়ে রাত নামতেই সবাইকে অবাক করে দিয়ে এই গ্রহের মধ্যে এক অলৌকিকের মতো চমৎকার এক আলো চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঠিক এরপরই জনরা যখন সেই আলো নিয়ে কথা বলছিল তখন ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্পের কারণে তারা তার রিসোর্টের ভেঙে যাওয়া যে অংশ এক গ্রহে ছিল সেই টুকরোটার মধ্যে আটকে পড়ে। এরপর কি হলো? পৃথিবী থেকে যারা এই অজানা গ্রহে আটকে পড়েছে তারা কি পৃথিবীতে ফিরে আসতে পারলো? আর পৃথিবীর কি হলো শেষ পর্যন্ত? আর এই লোকগুলোরই বা কি হলো? আর এই রোবটটা যার কিনা এখন স্মৃতিশক্তি নেই, হঠাৎ করে যদি তার স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে এটা একটি বড় ওয়েব সিরিজ, যার অর্ধেকটা এখানে আলোচনা করা হলো, বাকির অর্ধেকটা পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরের পার্টটি কে কে চাও তাও কমেন্ট করে জানাও।